হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা। অনেক দিন বাদে ফিরে এসেছি ট্যাপা মদনা সিরিজের গল্প নিয়ে। গল্প শুরু করার আগে শুধু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনতে আসছেন এবং গল্প পাঠ ভালো লাগছে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। এই চ্যানেলে ট্যাপা মদনা সিরিজের আগে 4টি গল্পই আপলোড করা আছে, ইচ্ছে করলে শুনতে পারেন। এবং আজকে পড়ছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে পঞ্চম গল্প, মার্ডার কেস। সেই কোন কাল থেকে ট্যাপার মনে একটি বাসনা। হাতে কিছু পয়সা হলে ট্যাপারা দুই বন্ধু নগদ 1 টাকার বাদাম ভাজার ঠোঁয়া কোলে করে একটি গদিদার রিকশায় চেপে বসে কলকাতা ভ্রমণ করবে। ইচ্ছে মতন চারদিকে বাদামের খোলা ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, আর মধ্যে মধ্যে রিকশা থামিয়ে থামিয়ে ফুচকা খাবে, চায়ের দোকান থেকে চা খাবে, ডাবওয়ালা দেখতে পেলে রিকশা থামিয়ে ডাবের মুখ কাটিয়ে খড় দিয়ে চুষে চুষে ডাবের জলটুকু শুষে বার করে নেবে। শহর কলকাতার মধ্যে তো আর সাইকেল রিকশার চলন নেই, সবই মানুষ টানা। কাজেই মাঝে মাঝে তো বদলাতেও হবে রিকশা, তখনই একবার কিছু খেয়ে নেওয়া যাবে। সাতরা প্রধানত ট্যাপার হলেও মদনাও অরাজি ছিল না এই পরিকল্পনায়। তা তখন তাদের কাছে এই পরিকল্পনাটি তো প্রায় পরীর কল্পনা। তখন তো ট্যাপা মদনাকে 25 পয়সার বাদাম ভাজা দুজনায় ভাগ করে খেতে হতো, আর তাই হতো বলে বাদাম ভাজাওয়ালাটার কাছ থেকে দুজনের আলাদা আলাদা করে নুন লঙ্কার গুঁড়ো চেয়ে নিয়ে নিয়ে সংগ্রহ করত, যাতে বাদাম ফুরিয়ে গেলে ওই ঝাল নুন নামের মনোহর জিনিসটি একটু একটু চেটে চেটে আরও কিছুক্ষণ জিভটা তাজা রাখা যাবে। তা তখন আর এছাড়া কি হবে? তখন তো আয়ের মধ্যে গজ উকিলের বাড়ির বিনে মাইনের চাকরিতে শুধু হাত খরচা বাবদ দু বন্ধুর মিলিয়ে দৈনিক 4 আনা পয়সা, তা দিয়ে যা করতে পারো করো। গজ উকিল বলেছিলেন, বেখাটুনি চাকরি, দুবেলা ঘন্টা বসে বসে শুধু দাবা খেলা দেখা, তার বদলে দুবেলা আশ মিটিয়ে পেট পুড়ে চোদ্দ খেতে পাচ্ছিস। মাইনে কি জন্য? হ্যাঁ, মাইনে আবার কি? খাবার জন্যই তো টাকা দরকার, তো খেতেই যখন পাচ্ছিস তখন আর কি। তবে হ্যাঁ, কাঁচির কারবারটি আর নয়, নাকে কানে খড় দিয়ে ছেড়েছ, মনে আছে তো? কিন্তু ট্যাপা আর মদনা নামের দুটো মুখ্য সূক্ষ্ম ছেলে হঠাৎ গজ উকিলের প্যাচে পড়ে গেছিল কেন? সে অনেক কথা, বিশদ বলতে গেলে মহাভারত। ছেলে দুটো আচমকা একটা ফেরে পড়ে গিয়ে গজ উকিলের হত্যা রহস্য ভেদ করে ফেলেই পড়ে গেল নিহত গজ উকিলের গাড্ডায়। তারপর যাগে বললাম তো সে অনেক কথা। মোট কথা গজ উকিল বলেছিলেন, তোদের এমন ব্রেন, সেটাকে অপচয় করছিস লোকের পকেট কেটে বেরিয়ে। ইস, এমন ব্রেন নিয়ে দাবা খেলাটা শিখে ফেলতে পারলে দেশের কল্যাণ, দশের মঙ্গল, জগতের হিত। একটা ভালো দাবারু পৃথিবীর সম্পদ। তো এ তো আবার একটা নয়, দুটো, একেবারে জোড়া মানিক। কিন্তু বেচারি ছেলে দুটোর বেখাটুনি চাকরি বজায় রাখতে রাখতে হাতে পায়ে খিল, মন মেজাজ বোদা বিস্বাদ, মাথা ঝিম। অতএব একদিন চম্পট। তারপর তো কত পাকচক্র, কত পট পরিবর্তন, ভাগ্যের কত খেল। ভাগ্যে থাকলে কি না হয়, তা নইলে খবরের কাগজে ট্যাপা মদনার নাম বেরোয়, ওদের ফটো তোলানো হয় এবং কাগজে সেই ছবিও ছাপা হয়, সেই যে সেবার সোনার ইটের ব্যাপারে। তো সেসব তো গত কথা। তারপর থেকে তো কত কত অবিশ্বাস্য সব ঘটনা ঘটে গেল নেহাত হতভাগা দুটো ছেলের জীবনে। ট্যাপা বলতো যে বোন,
মদনা বকে বকে ছাড়িয়েছে, বলতে গেলে গাধা পিটিয়ে প্রায় ঘোড়া করে তুলেছে মদন। কিন্তু মদনকে কে পিটিয়ে পিটিয়ে ঘোড়া থেকে মানুষ করে তুলেছে সেও অনেক কথা। সেসব কথা থাক, আসল কথা এই, ইতিমধ্যে ট্যাপার ওই তুচ্ছ বাসনাটুকু মেটাবার অবস্থা যে না হয়েছে তা নয়, অনেক দিনই হয়েছে, কিন্তু মেটানোটা আর হয়ে ওঠেনি কতকটা ঘটনা প্রবাহের স্রোতে থাকায়, কতকটা বা মদনার গাফিলতিতে। চাপা যখন তাড়া দিয়েছে তখনই মদনা বলেছে, হবে হবে, তারা কি? ট্যাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। আর আজ কি না ট্যাপা, আর কবে হবে রে মদনা? বলে যেই দীর্ঘশ্বাসটি ছেড়েছে মদনা হেসে উঠেছে, বলল কি না, রিক্সা চেপে তুই কদিনে কলকাতা ভ্রমণ সাঙ্গ করবি রে ট্যাপা মানিক? তা থেকে আয় বরং একটা ট্যাক্সিকে ঘন্টা হিসেবে ভাড়া করে হোল ক্যালকাটাটা চক্কর মেরে আসা যাক। ট্যাপা ধিক্কারের গলায় বলল, এতকাল পরে এই কথা? হাওয়া গাড়িতে চেপে হুশ করে হাওয়ায় ভেসে ভেসে বড় রাস্তায় চক্কর মারাটাকে ভ্রমণ বলে? রিক্সয় তোগে রিক্সা গাড়ি চেপে চারদিক দেখতে দেখতে যাব, মন হলে গলি খুঁজিতেও সে দিয়ে যেতে পারবো। মানুষজন দোকানপাট দেখতে দেখতে হয়তো কত জ্ঞান সঞ্চয় হবে। তার কাছে তোর টেস্কি গাড়ি, ট্যাক্সি গাড়ি, দূর, তো ট্যাক্সি কেন? যেভাবে চচ্চড়িয়ে উন্নতি হতে লেগেছে দুদিন বাদে তোর নিজের মোটর গাড়ি চেপেই তো। শুধু আমার? মদন রাগের গলায় বলল, এ কথা বললি যে? আহা, ওই আর কি, কথার কথা। তোর মানেই আমার, তার মানেই আমাদের। তো ভাগ্যে থাকলে হয়তো এরপর আমরা সেই তোর ফেলুদার মতন উড়োজাহাজে চেপে এ বেলা ও বেলা দিল্লি বোম্বেও করতে পারি, কিন্তু চিরকালের এই বাসনাটি তো অপূর্ণ থেকে যাবে। ক্রমশ তো আমরা আর ট্যাপা মদনাও থাকছি নে, এখনই হতে হয়েছে টিসি পাল আর এম দাস। তাহলে বেচারি ট্যাপা হতভাগার জন্য আমার মন কেমন করে রে মদনা। এত হচ্ছে, কিন্তু তুচ্ছ তুচ্ছ একটু স্বাদ আর মিটল না অভাগার। সেরেছে। মদনা হো হো করে হেসে ওঠে, তারপর বলে, তবে নে বাবা, ডাক তোর একখানা রেস্কো, দেখি কদিনে তোর কলকাতা ভ্রমণ হয়। তখন ট্যাপা রেগে বলে, আমি একা ঘুরবো? কি মুশকিল, তাই বলেছি নাকি? ও তো একটা কথার কথা, তবে ভাবনা হচ্ছে ওভাবে বাদামের খোলা ছড়াতে ছড়াতে আর ডাব আইসক্রিম রাস্তার দোকানে চা খেতে খেতে বেড়ালে কেউ না আবার চিনে ফেলে। ট্যাপা আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, ওই তো বিখ্যাত হবার জ্বালাই তো ওই, নিজের ইচ্ছে মতন কিছু করার জো নাই। সাধারণ মানুষের মতন রাস্তার দোকানে চা শরবত খাওয়া, ফুচকা খাওয়া, এসব দেখলে তো। সেই তো ভাবনা। ট্যাপা রাগ রাগ অথচ উদাস গলায় বলে, যত দিন যাবে ভাবনা ততই বাড়বে, যতই তুই ভিআইপি হবি ততই অবস্থা মার্ডার কেস হয়ে উঠবে। মার্ডার কেস মানে? মদনা ভুরু কোচকায়, তো মার্ডার কেস নয়ই বা কেন? বিখ্যাত হলে তুই আর মদনা থাকবি, তখন শুধু এম দাস। সে তো তুইও। মদনা রাগের গলায় বলে, তুইও তখন শুধুই টিসি পাল। তার মানে ট্যাপা আর মদনা নিহত। মদনা হতাশ গলায় বলে, তুই বলতে চাস কি বলতো? উন্নতি না হওয়াই মঙ্গল। আহা, ট্যাপা জিভ কাটে, তাই কি আর বলতেছি নয় ট্যাপা, বলছি। ওই হলো একই কথা, উন্নতি না হোক এ কথা বলছি না, বলছি যত বিখ্যাত হবি তুই ততই জ্বালা দুর্দশা বাড়বে। সহজ মানুষের মতন যা ইচ্ছে করতে স্বাধীনতা পাবি নে। পয়সার অভাবে জন্মভোর যা করতে পারিসনি,
পয়সা হলে সেসব করতে গেলেই দেখবি বিপত্তি। বাজার থেকে একজোড়া গঙ্গার ইলিশ হাতে ঝুলিয়ে রাস্তায় নামলে ভিড় জমে যাবে। চারদিক থেকে ফটাফট ফটাফট ফটো উঠে যাবে। সে ফটো ঝটাপট খবরের কাগজে বেরিয়েও যাবে। বল যাবে কিনা? রেলগাড়ির থার্ড ক্লাসে চেপে মাটির ভাঁড়ে চা, কিংবা রেলগাড়ির ফেরিওয়ালা ঝালমুড়ি, বুলবুল ভাজা, কচি শশা, হজমি দানা খেতে খেতে নিশ্চিন্তি হয়ে চলতে পারবি? পারবি নে। সর্বদা ভয়ে কাটা। ওই বুঝি কে চিনে ফেলে। তবে স্বস্তি আছে, মেয়ে ছেলেও নয় যে স্টার দিদিমণিদের মতন পাবলিকের আমলে বেরোতে ঘোমটা টেনে বেরোবি। মদনের ভুরু আরও কুচকে যায়। আমরা স্টার? তা না হোস, একালে বিখ্যাত সকলেরই স্টারের জ্বালা। যেখানে যাবি পাবলিক চিনতে পারলেই ভিড় জমে যাবে, ফটো উঠে যাবে। এত কথা তুই শিখলি কোথা থেকে রে টাপা? দেখতে দেখতেই শেখারে মদনা। কি থেকে কি হয়েছি আমরা ভেবে দেখ। ছিলুম পকেট মার, হয়ে পড়লুম শখের গোয়েন্দা। আকাশ পাতাল। তুই এতটা রাস্তা আসতে কম তো দেখছি না, ক্রমশ আরও দেখব। পেটে বোমা মারলে ক অক্ষর বেরোতো না, এখন বই কাগজ পড়ছি। এরপর যখন ফেলুদার মতন উড়োজাহাজ চেপে দিল্লি বোম্বে করে মার্ডার কেসের ফয়সালা করতে যাব, তখন হয়তো ইঞ্জিরি বই কাগজও পড়তে পারবো। তবেই বোঝ, এ পৃথিবীতে চোখ কান খুলে শুধু দেখে বেড়ালে অনেক শেখা হয়ে যায়। বলেছিস ঠিক, মদনা নিঃশ্বাস ফেলে বলে। তবে মার্ডার কেস আর আমাদের ভাগ্যে জুটেছে। দুবারই জুটেও স্রেফ বোকা বললাম। গজ উকিলি বল, আর আমাদের চেম্বারের কাছে সেই ষড়যন্ত্রের কেসের অদৃশ্য হয়ে যাওয়া লোকটাই বল। মার্ডার হলো অথচ নিহত হলো না। তাই বলছি, অভাগাদের ভাগ্যে সত্যিকার একটা খুনের কেস আর জুটেছে। তখন ট্যাপাই মদনার গায়ে সান্ত্বনার হাত বুলিয়ে বলে, হতাশ হোস নে মদনা, জুটবে জুটবে। আমি বলছি, তোর কপালে অনেক খুনের কেস জুটবে। আবার শুধু তোর কপালে? আমার একার কেস জুটবে? আহা না রে বাবা না, হলে দুজনারই। তবে তোর বুদ্ধিবিদ্যে বেশি তো, তাই তোর কথাই বলি। তোর কিছু কম না, তুই যেভাবে অবলোকন করতে শিখেছিস। হেসে ওঠে মদনা। তোরও জয় জয়কার অবধারিত। তা হয় না রে মদনা। এ যাব যত গোয়েন্দা গপ্প শুনলুম আর পড়লুম, দেখলুম অ্যাসিস্ট্যান্টদের হতে হয় বোকা বুদ্ধু আকাট ভক্ত হনুমান। আমিও তাই হব, তবে তোর সাথে সাথেই তো কারবার। ভবিষ্যতে ভালো ভালো পোশাক পরে ফার্স্ট ক্লাস রেলে চেপে কি উড়োজাহাজেই চেপে ঘোরাঘুরি করব। দামি দামি সেই সব কি যেন বলে 7 তারা 10 তারা হোটেলে উঠব। কিন্তু এই আক্ষেপটি রয়েই যাবে। জীবনে একদিন পুরো 1 টাকার বাদাম ভাজার ঠোঁয়া কোলে নিয়ে রিক্সা চেপে কলকাতা দর্শন করা হলো না। ট্যাপার করুণ করুণ মুখটা দেখে মায়া হলো মদনার। বলে উঠল, তবে ডাক একখানা রিক্সো, দরদস্তুর করে ঠিক করে নে, কদিনে আমাদের কলকাতা ভ্রমণ করিয়ে দিতে পারবে। ব্যাস, আজ তো 2 টাকার বাদাম ভাজা কিনে ফেলে ঠোঁয়াটা কোলে বসিয়ে দুদিকে তার খোলা ছড়াতে ছড়াতে আর তোর পৃথিবীকে অবলোকন করতে করতে ঘুরে বেরিয়ে জীবনের একটা বাসনা মেটানো হোক। এই রিক্সা! ট্যাপা বাধা দিল। তোর আবার হয়তো হয় নয়তো নয়। রোজ একটা শুভ কাজে উদ্বোধন না কি বলে, সেটা ব্যবস্থা করতে হবে না? কাল ভোর সকালে চানটা সেরে নে। প্রথমেই কালীঘাটে মা কালী দর্শন করে ওখান থেকেই বাদাম ভাজা কিনে নিয়ে। ওখানে পাওয়া যাবে? কি বলিস মদনা, সাদে বলি শুধু দেখলেই হয় না, অবলোকনটি করতে হয়। মন্দির থেকে বেরিয়ে 1 মিনিটের রাস্তা,
ফুটপাতে বসে দিনভর বালি খোলা চাপিয়ে বাদাম ভেজে চলেছে একটা লোক, ধারে কাছে একটা বুড়ি শিলনোড়া নিয়ে বসে হরদম নুন আর কাঁচা লঙ্কা এক করে পিষে চলেছে, আর ওধারে এক বুড়ি ওই ফুটপাতেই তোলা আগুনে গরম গরম বেগুনি আলুর চপ ভাজছে। দেখিস নাই কখনো? মদনাকে মানতেই হলো, দেখেনি, মানে দেখেছে হয়তো, তবে অবলোকন করেনি মনে হচ্ছে। পরদিন ভোর সকালে চান টান সেরে অভিযানের মুখে ট্যাপা হঠাৎ বলে ওঠে, একটা কাজ করলে মন্দ হয় না মদনা? ধর আমরা দুজনে যদি একটা ছদ্মবেশ ধারণ করি, তাহলে আর কারো চিনে ফেলার ভয় থাকে না, আর তার মানে আমাদের কি বলে প্রফেশনেরও কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, কি বললি? ছদ্মবেশ ধারণ? মদনা হঠাৎ ট্যাপাকে উঁচু করে তুলে ধরার চেষ্টা করে বলে ওঠে, ওরে আমার ট্যাপা মানিক, তুই মরে গেলে তোর ব্রেনের একটু ঘিলু শিশিতে ভরে রাখতে হবে। মগজে এত বুদ্ধি? ফার্স্ট ক্লাস বলেছিস রে। তো বল, কিরকম ছদ্মবেশ ধারণ করা যায়? তুই বল। মদনা একটু ভেবে বলে, প্রথমে তো কালী মন্দিরেই যাচ্ছি, তো পরনে একটা রক্তবস্ত্র গায়ে মা কালী লেখা নামা বলি, আর কপালে মোটা দাগে সিঁদুরের রেখা। মন্দিরে ঢোকা সহজ হবে। তা ভাবনায় পড়ার কিছু নেই, কিছু কিছু ছদ্মবেশের জোগাড় তাদের আছে, কখন কি দরকার পড়বে বলে। যেমন ওই কালী সাধকের সাজ, আবার বোষ্টম ভিকিরির সাজ, মালা ঝোলা হরিনাম লেখা নামা বলি। এছাড়া শৌখিন বাবুর ধুতি পাঞ্জাবি, ফ্যাশনেবল বাবুর পলিয়েস্টারের শার্ট প্যান্ট, আবার লুঙ্গি টুপি, ডোরাকাটা ফতুয়া এবং সর্দারজির পাগড়ি পাজামা ঢোলা কামিজও। পরচুল পরদারির সংগ্রহ আছে কিছু। যাত্রাপাটির লোক এই পরিচয় দিয়ে এসব কিনে কিনে জোগাড় করেছে ট্যাপা মদনা। মদনের প্রস্তাবে ট্যাপা বলে উঠল, ও সাজে মন্দিরে ঢোকা সহজ হবে, কিন্তু বাদাম ভাজার ঠোঁয়া কোলে নিয়ে খোলা ছাড়াতে ছাড়াতে বেড়ানো মানাবে? আরে তাই তো, ওরে আমার জাদু, ঠিক বলেছিস। তাহলে ওই লুঙ্গি টুপি ফতুয়া? ট্যাপা জজের রায়ের গলায় বলে, মন্দিরে ঢুকতে দেবে না। তাহলে সর্দারজি? না, তাতে রিক্সাওয়ালার হয়তো অস্বস্তি হবে। তাছাড়া মুখ বুঝে তো আর বেড়াবো না, কথা কইলেই ধরা পড়ে যেতে হবে। তাহলে হরিনামের মালার সঙ্গে তো ওই চিনে বাদাম ফুচকা তেলে ভাজা একদম মানাবে না। তা তো নয়, আমি বলি কি, ফতুয়াটা থাক, লুঙ্গিটা টুপিটা বাদ যাক। লুঙ্গির বদলে একখানা করে আধময়লা মোটা ধুতি, তার সঙ্গে একটা ছেঁড়া ফাটা গামছা কাঁধে, পায়ে রবারের চটি, গা থেকে কলকাতা দেখতে আসার মতো দেখতে লাগবে, মানিয়ে যাবে। মদন গম্ভীর গলায় বলল, শুধু মাথার ঘিলুই নয় রে ট্যাপা, তোর পায়ের ধুলোও একটু হোমিওপ্যাথি শিশিতে ভরে সংরক্ষিত করতে হবে। তুই আবার বলিস তুই বুদ্ধু। এতে কোনো বিদ্যে লাগেও না মদনা, শুধু ওই অবলোকন। যাক, আর দেরি করা নয়, জয় মা কালী বলে বেরিয়ে পড়া। খাটো ধুতি, ডোরাকাটা ফতুয়া, কাঁধে গামছা, ফতুয়ার পকেটে কিছু টাকা পয়সা এবং ওই সাজের সঙ্গে মানানসই করে কোমরে বাঁধা গেজে বেশ কিছু টাকা। সারাদিনের জন্য বেরোনো, বাড়িতে বিশেষ টাকাপত্র না রেখে যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। তাছাড়া ওদের চেম্বার ঝাটপাট দেওয়ার জন্য সম্প্রতি যে ছোকরাটাকে রেখেছে, তার মতি বুদ্ধি কেমন তা এখনো জানা যায়নি। শখের গোয়েন্দাদের নেমপ্লেট মেরে চেম্বার খুলে বসার পর অনেক দিন পর্যন্ত তো বাইরের দরজা বন্ধ করে নিজেরাই ঝাড়ামোছা করেছে। তবে এখন ভাগ্য একটু ফিরেছে বলেই লোক রাখা। যাক, টাকাপত্তর নিজেদের সঙ্গে নিয়ে এলে আর ভাবনা কি, বরং
কোমরের সঙ্গে নোটের গোছা বাঁধা থাকলে কোমরে বেশ একটা বল থাকে। মন্দির থেকে একটুখানি বেরিয়েই ট্যাপা জিভে একটু চুকচুক শব্দ করে বলে উঠল, মদনা দেখেছিস? এখন দেখল মদনা একটা বুড়ি এই অতি সকালেই ফুটপাথের লাগোয়া একটা কোনাচের মতো জায়গায় গনগনে একটা উনুনের সামনে বসে ডাই করে বেগুনি আলুর চপ ভেজে ফেলেছে, আরও ভাজছে। ভাজতে হবে না? যারা ঠাকুর দর্শনে মন্দিরে আসে তারা তো উপোস করেই আসে, বেরিয়েই উপোস ভাঙতে অস্থির হয়ে উঠবে না? ট্যাপা বলল, খালি পেটে বাদাম ভাজা খাওয়াটা ঠিক নয়, কি বলিস মদনা? আগে কিছু সেটে নেওয়া যাক। মদনেরও মনটা টলল বই কি। তাছাড়া দুটো গাইয়া মার্কা লোক রাস্তায় দাঁড়িয়ে শালপাতার ঠোঁয়া হাতে নিয়ে তেলে ভাজা খাচ্ছে, এমন কিছু আশ্চর্যের দৃশ্য নয় যে কেউ তাকিয়ে দেখবে। কিন্তু আশ্চর্য দৃশ্য একখানি যে দেখিয়ে চলেছে ট্যাপা। মদন অনেক আগেই হাতের ঠোঁয়া ফেলে দিয়ে তেল হাতটা মাথায় মুছে ফেলে যাওয়ার জন্য রেডি, কিন্তু ট্যাপার ঠোঁয়া ফেলে দেওয়ার নামটি নেই। এনতার চালিয়েই যাচ্ছে। মদন যতবার ইশারা করছে, এবার ছাড়, ট্যাপা ততবারই ইশারায় বুঝিয়ে দিচ্ছে আরেকটু। শেষ অবধি আর থাকতে পারে না মদনা, চোখ পাকিয়ে চাপা কড়া গলায় বলে, কি করে চলেছিস? এরপর আবার সেই পুরো টাকার চিনে বাদাম? আজই জীবনের শেষ দিন করতে চাস? একগাল হেসে হাতের দুখানা চটপট মুখে পুড়ে ফেলে ঠোঁয়াটা বাড়িয়ে ধরে বলে, দিদিমা আর খানচারেক আলুর চপ। আশেপাশে ভিড় যথেষ্টই, তবে বেশিরভাগই কিনে নিয়ে যাবার খদ্দের। দু চারজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। ট্যাপা, মরবি বলে দিচ্ছি। ট্যাপা আরও একগাল হেসে বলে, মরতে যাব কোন দুঃখে? আমরা তো আর এখনো তেমন বড়লোক হইনি মদনা, এখনো হজম শক্তি আছে, খেয়ে নেই এই বেলা আশ মিটিয়ে। তেমন বড়লোক হলে তো আর সে শক্তিটি থাকবে না। দেখছি তো চারদিকে পকেটে আর পেটে লড়ুয়ে বিরোধ। পকেটে পয়সা হলো কি তোর গিয়ে পেটের 12টা বেজে গেল। ক্রমশ আর খিদে নাই, রুচি নাই, হজম নাই, অথচ পকেট গড়ের মাঠ, পেটের মধ্যে তখন রাত দিন ছুঁচোয় ডন বৈঠক মেরে চলবে। মদনা হেসে ফেলে, এসবও কি তুই অবলোকন করে থাকিস ট্যাপা? ট্যাপা তার ছেলের গলায় বলে, এর আর অবলোকন কি, দেখতেই তো পাওয়া যায় চারদিকে। ইয়া ইয়া বড় বড় গাড়িওয়ালা বড় মানুষরা চিনি ছাড়া চা খাচ্ছে, আলু ছাড়া তরকারি খাচ্ছে, মাখন ছাড়া পাউরুটি খাচ্ছে, সন্দেশ রসগোল্লা মন্ডা মিঠাইকে বিশ্বতুল্য জ্ঞান করছে, আর দুবেলায় হয়তো ভাতের বদলে দুখানা শুকনো রুটি চিবোচ্ছে। তো আমাদেরও কি আর সে দশা না হবে? তা এখন যখন দিন রয়েছে খেয়ে নি বলে তেলের হাত মাথায় মোছে ট্যাপা। মদনা বলে, বাঁচা মরা নিজের হাতে, তো হয়েছে এবার? হয়েছে। ফতুয়ার পকেট থেকে একখানা 20 টাকার নোট বার করে বুড়ির সামনে ফেলে দিয়ে ট্যাপা বলে, নাও গো দিদিমা হিসেব করে। বুড়ি নোটখানা খপ করে তুলে নিয়ে বেজার গলায় বলে, এর আবার হিসেব কি বাবা? আপনি যে খেয়েছ সেটা ছাপিয়ে দাম উঠেছে, বই কম নয়। যাগ্গে ওই থাক। যাগ্গে ওই থাক মানে? ট্যাপা কড়া গলায় বলে, এ কি দয়া নাকি? হিসেব দাও, যা বাড়তি হয়েছে বলো চটপট। বুড়ি তখন অন্য খদ্দেরদের নিয়ে ব্যস্ত, বলে ওঠে, আপনি বাবু যে এত প্রাণ চায় খেয়ে গেছ, আমি অত গুণী নাই। বটে ও। ট্যাপা পকেট থেকে আর একখানা 10 টাকার নোট বার করে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কি এতে হবে নাকি আরও খেয়েছি? বুড়ি এখন অপ্রতিভভাবে বলে, অন্যায্য কথা বলবো কেন, এ থেকে আপনি এটা পাবে বলে খুঁজে পেতে একখানা ময়লা চিরকুটি 2 টাকার নোট বার করে বাড়িয়ে ধরে। দরকার নেই, তুমিই নাও বলে কটকট করে চলে আসে ট্যাপা।
একটু এসে মদন হেসে বলে, বড়লোক হোসনি, কিন্তু বড়লোকের মেজাজটি তো পেয়েছিস। ওই টাকা দুটোতেই আমাদের বাদাম হয়ে যেত। যাকে তুই নিয়ে আয়। ট্যাপা এগিয়ে যায় কিছু দূরে দাঁড়ানো রিকশার সারির দিকে। কালীঘাটের মা কালীর মন্দিরের ধারে কাছে সব সুবিধেই হাতের কাছে। দুজনে একখানা গাড়িতে চেপে বসল, বাদামের ঠোঁয়া কোলে নিয়ে। রিকশাওয়ালা এদের ঠিক বাবু পদবাচ্য না করে আলগা গলায় বলল, যাবেন কোথায়? ট্যাপা তাড়াতাড়ি বলে ওঠে, তোমার যেদিকে ইচ্ছে, আমরা কলকাতা দেখতে বেরিয়েছি। মদনা ওকে একটা চিমটি কেটে জানান দিল, বোকার মতো কথা বলছিস কেন? ট্যাপাও একটা চিমটির দ্বারা জানিয়ে দিল, ইচ্ছে করে। আর একটা চিমটি, অর্থাৎ কেন, কি দরকার? প্রত্যুত্তরে চিমটি বলল, আছে দরকার, বোকা সাজায় মজা আছে। লোকটা অবশ্য এসব চিমটি রহস্য বুঝল না, একটু মুচকি হেসে বলল, কোথা থেকে আসা হয়েছে? গা ঘর থেকে বুঝি? ট্যাপা এক গাল হেসে বলল, ধরেছ তো ঠিক, খুব বুদ্ধি, কলকাতার জলের গুণ। মদন এবার একটা জোর চিমটি কাটল, যার অর্থ হচ্ছে, থাক, যথেষ্ট হয়েছে, আর নয়। একটু পরেই ট্যাপা হৃষ্টচিত্তে বাদামের ঠোঁয়ার মুখ খুলে একটা ছাড়িয়ে মদনের দিকে বাড়িয়ে ধরে বলল, নে, প্রথমটা তুই খা। কেন? বা, তুই আমার প্রাণের বন্ধু না? ঠিক আছে, দে। মদনা, কি? নিজেদের বেশ রাজা রাজা লাগছে না? মদনা হেসে ওঠে, সাজটা তো একেবারে রাজসই। সাজেতে কি করে? ট্যাপা ইত্যবসরে গোটা কতক বাদাম ছাড়িয়ে ফেলে, তার খোলাগুলো মুঠো করে রাস্তায় ছড়িয়ে দিয়ে বলল, মনের ভাবটা ভাব, রাজা রাজা না? মদনা বলল, মোটর গাড়ি চললে এর থেকে বেশি হতো। তোর কেবল মোটর গাড়ির বায়না, তোর মোটর গাড়ি কোন গলির? এই ভাই, রোকো রোকো। যদিও রিক্সাওয়ালা পিওর বাঙালি, তবু ট্যাপা রোকো রোকোই বলল, জানে গাড়ি চড়লেই চালককে ডিরেকশন দিতে হিন্দি বলতে হয়। ট্যাক্সি চললেও আভি ডাইনে, থোড়া বায়ে, और थोड़ा आगे बढ़ो, এইসব বলাই রীতি। তা সে ড্রাইভার খাস কলকাতার লোক হলেও। রিক্সাওয়ালা রুকল, নামবেন? না না, শুধু ওই গলির মধ্যেটায় একবার ঢুকবো। ওর মধ্যে তোমার গাড়ি পারতা? হ্যাঁ না, ঘোরাবার জায়গা নেই। মদনা বলল, এখানে কি? কি আবার দেখবো, আয় নাম। তুই যা, আমার ইচ্ছে করছে না। মদনা, আমার সঙ্গে নন কোঅপারেশন করছিস। গলি খুঁজি, কানা গলির মধ্যেই যদি ঢুকে ঢুকে না দেখলুম তো হলোটা কি? কলকাতা মানে তো আর শুধুই ভিক্টোরিয়ার চূড়ো, তোর গিয়ে মনুমেন্টের মাথা, হাইকোর্টের ঘড়িটাই নয় রে মদনা। আসল কলকাতা হচ্ছে গলি। শুনেছি এক এক জায়গায় গলির গলি তস্য গলিতে গোলক ধাঁধা, তাকেই বলে আসল কলকাতা। চল না, ভেতরে ঢুকি। ব্যাপারে, এই রেটে বেড়ালে ক বছর লাগবে তোর কলকাতা দেখতে, তা ভেবে দেখেছিস? কিন্তু ভেবে দেখার আগেই তো নেমে পড়েছে ট্যাপা, কাজে বাধ্য হয়ে মদনাকেও নামতে হয় গজগজ করতে করতে। সরু গলি, ওদিকটা মুখ বন্ধ, অর্থাৎ কানা গলি। খানিকটা ঢুকেই দেখে সেই কানা মুখ বোঝাই করে বিরাট এক জঞ্জালের পাহাড়। কোনো মতে কোচার কাপড়ে নাক চাপা দিয়ে বেরিয়ে আসতে আসতে বলে মদনা, হয়েছে তো তোর আসল কলকাতা দেখা। তবু এ তো কিছুই না, আসল দেখতে চাস তো নর্থে যেতে হয়। ট্যাপা উৎসাহের গলায় বলে, তাই বলছি। বলছি তো। তো এখনই যাবি এই রিক্সা চেপে? তুই রেগে যাচ্ছিস মদনা। রাগবো কেন? রাগের কথা নয়, তবে একটা ন্যায্য অন্যায্য আছে তো। একটা বাসনা মেটাতে বেরিয়েছিস, তাই মেটা। দু চারবার রিক্সা বদল করে সারাদিনমান ঘুরে বেড়া, ফুচকা খা, ডাব খা, ক্যাম্পা কোলা খা, চায়ের দোকানে ঢুকে চা খা, সন্ধে হলে কোনো পাইস হোটেলে ঢুকে ডিমের ঝোল ভাত খেয়ে ঘরের ছেলে ঘরে ফের। ঘরের ছেলে ঘরে?
হ্যাঁ, মদনের কথা শুনে অলক্ষ্যে কেউ হাসলো বোধহয়, কিন্তু অলক্ষ্যে তো দেখা গেল না। দেখা গেল এইটি, ট্যাপা যেন সাপের ছোবল খেয়েছে। এইভাবে চমকে উঠে প্রায় চেঁচিয়ে বলে ফেলে, হ্যাঁ কি বললি মদনা? ডিমের ঝোল ভাত? এ কোন স্বর্গলোকের কথা শোনালি মদনা? হা হা হা, ডিমের ঝোল ভাত? হোটেল রেস্টুরেন্টের ডিমের ঝোল, তার মানে সেই রগ রগে ডগ ডগে লাল লাল, আহা, তা সেটা সন্ধ্যের জন্য তুলে রাখা কেন রে মদনা? হ্যাঁ, এখন এই দুপুরেই হয়ে যাক না, ভাতটা তো লাঞ্চেই ভালো, তাই না? মদনা হেসে ফেলে, এখন খেতে পারবি? বাহ, কেন পারবো না? দুখানা তেলে ভাজা খেয়েছি বলে? বলেছি তো বাবা, যতক্ষণ না বড় মানুষ হচ্ছি ততক্ষণ হজম শক্তি নিজের কন্ট্রোলে থাকবে, কোথাও পালাবে না। চল দেখি কোথায় তোর পাইস হোটেল। আহা, সেই লালচে লালচে ভাজা ভাজা ডিমের ঝোল কবে কোনকালে যেন দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখেছি আর নিঃশেষ ফেলেছি। মনে আছে তোর? সারাদিনে 2-5 জনের পকেট সাফ করে যা কিছু হাতে আসতো, গুলু সর্দার আমাদের হাত মুছড়ে সব সাফাই করে নিয়ে 1টা কি 1.5টা টাকা দিত। মদনা ট্যাপার হঠাৎ এই পুরনো কথা তোলায় ভারী রেগে যায়। চোখ পাকিয়ে চাপা গলায় বলে, এতকাল পরে এখন আবার ওসব কথা কেন? মন মেজাজ খারাপ করতে? তদবধি আর ডিমের ঝোল খাসনি? ট্যাপা একটু মিইয়ে গিয়ে বলে, তাকে বলছে, কতই তো খাচ্ছি, এখন তো প্রত্যেক দিনই পাতককালে। প্রত্যেক দিন নয় ট্যাপা, প্রত্যেক দিন। পাতককালে নয়, প্রাতকালে। তো কে তোকে সাধু ভাষার কথা বলতে বলেছে? হ্যাঁ, রোজ সকালে বললেই তো ল্যাঠা মিটে যায়। এভাবেই মদনা গাধা পিটিয়ে পিটিয়ে ঘোড়া বানাচ্ছে, কিন্তু হতভাগা গাধাটার ভেতরে আবার অনেক খানদানি ব্যাপার। ও মাঝে মাঝেই উদাস হয়ে যায়, স্মৃতিচারণ করতে বসে আর দার্শনিক দার্শনিক কথা বলে। রিক্সাওয়ালাটা ওদের কথার আভাস অনুমান করে বলে ওঠে, আপনারা যদি এখন ভাত টাত খান আমায় ছেড়ে দেন। মদনা বলে ওঠে, না না, এক্ষুনি কেউ ভাত টাত খাবে না, চলো আর একটু। আমারও তো খাবার টাইম হয়ে যাচ্ছে, লোকটা বেশ অনমনীয় ভাবে বলে। এক্ষুনি খাবার টাইম? কটা বেজেছে হে বাপু? লোকটা কবজি উল্টে ঘড়ি দেখে নিয়ে বেজার গলায় বলল, 12টা 20। আরে, সবে 12টা 20? এ তো ভোরবেলা, আরেকটু চলো। আপনারা যে কলকাতার কি দেখতে চান তাও তো বুঝতে পারছি না, ট্যাপা গম্ভীরভাবে বলে। বোঝবার দরকারটাই বা কি? নাকের সোজা চলো, যখন রোকো বলবো থামবে। এভাবে আমাদের কাজ চলে না, আর আধ ঘন্টা বাদে ছেড়ে দেব। বলে রিক্সাওয়ালা আবার তার গাড়ির ডান্ডা হাতে তুলে নেয়, কিন্তু একটু চলতে না চলতেই সামনেই এক চায়ের দোকান। মদনা, তাহলে চাটা হয়ে যাক। মদনা চিমটির ভাষায় বলল, রাগ করলো তো বয়েই গেল। এই ভাই, রোকো। ঠিক আছে, এবার আমায় ছেড়ে দেন। মদন আর ট্যাপা একসঙ্গে বলে উঠল, অত বেজার হচ্ছ কেন? হ্যাঁ, তোমায় তো ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, একটু চা খেতে দেবে না? এসো, তুমিও 1 কাপ চা খেয়ে নাও। কি ট্যাক্সি ড্রাইভার কি রিক্সা চালক, এদের এই এক রোগ, কেবল তারা দেবে। একজনের কাছ থেকে ছাড়া পেয়ে আবার একজনের কাছেই তো ধরা দিবি বাবা, তো বুঝে কেন এমন করে? চায়ের নামেও লোকটা একটু নরম হলো না, রিক্সা থামালো, ভাড়া মিটিয়ে নিয়ে চলে গেল। ট্যাপা আর মদনা দুজনে দোকানের সামনে পাতা বেঞ্চিটা ডিঙিয়ে দোকানের মধ্যে উকি মেরে বলে উঠল, এই যে শুনুন, 2 কাপ চা। আর আর কথা শেষ হলো না, নিথর পাথর হয়ে গেল দুটো জলজ্যান্ত আস্ত মানুষ। দুজোড়ায় 4টে চোখ একেবারে স্থির। এ কাকে দেখল তারা? কে এই ফুটপাতের ধারে বেঞ্চি পাতা পাটাতন পাতা উঁচু চায়ের দোকানটায় বসে ডান হাতে চায়ের কাপ ধরে বাঁ হাতে ডিম ভাজায় কামড় দিচ্ছে? সাক্ষাৎ জমি মনে হলো এদের। না,
চিনতে ভুল হয়নি। এই মূর্তি কি ভুল হবার? আশ্চর্য, কেননা গোটা 10টা বছর পার হয়ে গেছে, তবু এখনো প্রায় একই রকম। সেই চেক লুঙ্গি, আড়ে ডোরা ছিটের ফতুয়া, গলায় কালো কারে ঝোলানো একখানা রূপোর পদক, মাথার চুলে বুরুশকুচি ঝাঁট, পায়ে হাড় কুচ্ছিত একজোড়া চপ্পল। টেবিলের তলা থেকে আগ বাড়ানো পা দুটোই তো আগে চোখে পড়েছে, আর বাঁ হাতের কবজিতে একখানা ছকনক কাটা সিল্কের রুমাল। কবজিতে বাঁধা ঘড়িটা আড়াল করতে, নাকি কবজির জোর বাড়াতে, কে জানে। কিন্তু এখন আর ওকে দেখে এত ভয় পাওয়ার কি আছে ট্যাপা মদনার? এখন তো তারা এম দাস আর টিসি পাল। তবে তা জানে না ওরা, শুধু ওই সাক্ষাৎ জমকে দেখেই একেবারে অ্যাবাউট টার্ন আর পিট টান। ওদের ছুট মারার দাপটে সামনের বেঞ্চিটা হুড় মুড়িয়ে উল্টে গেল, আর তাতেই ঘটল বিপত্তি। দোকানের মালিক কে কে করে দোকান থেকে নেমে এসে দেখতে পেল নেহাত বাজে মার্কা দুটো লোক ছুট মারছে। পড়ে গেল হইচই, সঙ্গে সঙ্গে ভিড়। কোথা থেকে যে 2 মিনিটে ভিড় জমে যায়, যেন মাটি ফুঁড়ে উঠে আসে লোকেরা। ছুটতে ছুটতে সামনেই একটা ষাঁড়, ধর্মের ষাঁড়, পড়তেই পারে সামনে। এটা গঙ্গার ঘাটের রাস্তা। এই বলরাম বোসের ঘাটে অনেক পুণ্যার্থী স্নানার্থীর ভিড়, আর পুণ্যার্থীরা অনেকেই ধর্মেশ্বরকে কলা খাওয়ান, প্রসাদী মিষ্টির ভাগ খাওয়ান। তাছাড়া শাল পাতা মোড়া ফুল পাতাগুলোও তো ওদের কম প্রিয় খাদ্য নয়। এও তো এক সাক্ষাৎ জম। কাউকে ছুটতে দেখলেই শিং উঁচিয়ে তার পিছু পিছু ছুটবে, এই ওদের রীতি। দাঁড়িয়ে পড়লেও তো পিছনে ছুটে আসারা ধরে ফেলবে। ট্যাপারা অবশ্যই চায়ের দোকানের কোনো অনিষ্ট করে আসেনি, চুরি করেও ছুট মারেনি, তবু ওদের পিছনে তাড়া করে আসছে একটা দলই প্রায়। তাদের মুখে একটি ধ্বনি, ধার 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 ধার, চোর চোর চোর। হঠাৎ কাউকে ছুটে পালাতে দেখলে লোকে চোর ভাববেই, আর যার সঙ্গে কোনো যোগ নেই সেও ছুটবেই। ষাঁড়টাকেও সাক্ষাৎ জম মনে হয়েছিল, কিন্তু সেই জমই তাদের আর এক জমের হাত থেকে বাঁচালো। মদনা চা পা গলায় বলল, পাশের গলিতে ঢুকে পড়। সরাত করে সুড়ঙ্গ সরু একটা গলির মধ্যে ঢুকে পড়ল দুজনে, ষাঁড়টার পিছনের দিক দিয়ে। সে এক মনে একটা গাঁদা ফুলের মালা চিবোচ্ছে। পিছনে আসা লোকগুলো থেমে পড়ল, বলে উঠল, লোকগুলো গেল কোথায়? তাজ্জব তো। একজন হি হি করে বলল, এই ধর্মেশ্বরের পেটের মধ্যে চালান হয়ে যায়নি তো। এদিক ওদিক তাকিয়ে যে যার ফিরে গেল। হুজুগে জুটেছিল বই তো নয়, আর দোকানের মালিক তো দোকান ছেড়ে আসেওনি। ওরা যেখানে ঢুকে পড়েছিল আসলে সেটা লোক চলাচলের গলিই নয়। সেই বহুকাল আগে যখন কর্পোরেশনের এমন আইন তৈরি হয়নি যে পাশাপাশি দুটো বাড়ি বানাতে হলে মাঝখানে 8 ফুট জমি ছাড়তে হবে, তখনকার আমলের পেল্লায় দুখানা পাশাপাশি বাড়ির মাঝখানের হাতখানেক চওড়া একটা ফাঁক মাত্র। দুটো বাড়ির নর্দমার জল এসে পড়ে। একটা লোক ছাড়া দুটো লোক পাশাপাশি ঢুকে যেতে পারে না। তা একজনও তো পারে, আর পিছু পিছু লাইন দিলে 10 জনও পারে। পায়ের নিচে থই থই জল। একটা বাড়ির গা নলের খানিকটা পচা বাড়ি তো, ভেঙে যাওয়ায় ছড় ছড় করে জল পড়ছে। কিন্তু কি আর করা, প্রাণের দায় বড় দায়। কাঠ হয়ে হয়ে এগিয়ে সেই জল ছিটানো জায়গাটা পার হয়ে ওরা একেবারে শেষ অবধি এগিয়ে যেতে লাগলো। গলা শুকনো, হাত পা ঠান্ডা, বুক ধরফর। চোর হোক আর নাই হোক, ছুটে পালাতে গেলে অবস্থা একই দাঁড়ায়। জলের ছিটে থেকে সরে গিয়ে মদনা কাঁধের গামছাখানা দিয়ে মুছতে গিয়ে দেখল গামছা কখন পড়ে গেছে। ট্যাপারটা রয়েছে, কিন্তু ট্যাপা সেটা বাড়িয়ে ধরল।
মদনা মুছতে মুছতে বলল, কিসে জল কে জানে। ট্যাপা একটু সামলে বলল, কলের জল হতে পারে, আবার নোংরা জলও হতে পারে। ইস, থু। ট্যাপা, তোর চা খাবার শখ মিটেছে? ট্যাপা উদাস গলায় বলে, কই আর মিটল, খেতে গিয়েই তো সাক্ষাৎ জমের মুখে। তুইও দেখেই চিনতে পেরেছিলি? তার পারবো না, দেখা মাত্রই তো বুকের মধ্যে বাজ পড়ল। কিন্তু এখন আমরা ওকে দেখে এত ভয় পেলাম কেন বলতো? ট্যাপা দুখানা হাত উল্টালো। যদিও এখন ভর দুপুর, তবু এই দুটো বৃহৎ দেওয়ালের মাঝখানের হাতখানেক চওড়া সুড়ঙ্গটা প্রায় অন্ধকার ঘুরঘুরটি। তবে হাত উল্টোনোয় দেখা গেল। মদনা বলল, ভয় পেলাম শুধু এই হতছাড়া সাজের জন্য। ভেবে দেখ, যদি ভালো জামা জুতো পরে ট্যাক্সি থেকে নেমে চা চাইতাম, ভয় পেতিস? পেতুম না। মোটেই না। সাজে 3 ভাগ বল শক্তি। তোর সেই ট্যাক্সির গো। আচ্ছা বাবা, এখান থেকে বেরিয়ে পড়ে ট্যাক্সি চড়িস। এক্ষুনি বেরোনো চলবে না, ওদিকে ঘটনাটা কি ঘটছে জানি না তো। এখন কিছুক্ষণ এই ইঁদুর কলে আটকা পড়ে থাকতে হবে। তা তোর পক্ষে ভালো, গলির মধ্যে সেধুবার বাসনা মিটছে। মদনের গলায় ব্যঙ্গের সুর। তবে ট্যাপা গায়ে মাখে না। শ্যাওলা পড়া পচা দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গা চুলকোতে চুলকোতে বলে, তুই রাগ করছিস মদনা, কিন্তু আমার বেশ যেন অ্যাডভাঞ্চার লাগছে। ট্যাপা, ফের? আচ্ছা বাবা থাক, তবে বেশ রহস্য লাগছে না? আমার তো লাগছে। মনে হচ্ছে এই বুক চাপা দেওয়ালটার আড়ালে কি যেন সংঘটিত হচ্ছে। তা হচ্ছে তো ঠিকই। দুটো জলজ্যান্ত মানুষ ইঁদুর কলে আটকে পড়ে নর্দমার গ্যাসে মারা যেতে বসেছে। ট্যাপা বলে, না, আজ তোর মেজাজ খুব বেগরবাই, তবে বেরিয়ে চল। এদিক দিয়ে এক্ষুনি না, ওদিকে আরেকটু এগিয়ে দেখ বেরোবার পথ আছে কিনা। ট্যাপা চটপট আর খানিক এগিয়ে গিয়ে গলা বাড়িয়ে উকি মেরে এক গাল হেসে বলল, নেইও আবার আছে ওরে। নেইও আবার আছেও মানে? দেখ না উকি দিয়ে, তো ওদিকেও আবার জল পড়ছে। দেখ, ফোকরের মুখটা আটকানো বটে, তবে পাঁচিলটা নিচু, ডিঙোনো সোজা। মদন বেজার গলায় বলে, হ্যাঁ, তারপর পাঁচিল ডিঙিয়ে লাফ মারতে গিয়ে আবার একপালা হইচই। আর খানিক থাক চুপ মেরে, এদিক দিয়েই বেরোবো। তবে আর কি করা, ট্যাপা তাহলে এখন অবলোকন চালিয়ে যাক। বাড়ি দুটোর এদিকে কোনো জানলা নেই, থাকবার কথাও নয়। পাল্লা খুলতে জায়গা কোথায়? তবে একটা জিনিস আছে, দেওয়ালের মাঝে মাঝে ঘুলঘুলি, তাও কি পরিষ্কার ফাঁকা। নোনা ধরা ইটের খাজে খাজে ঝরে পড়া চুন সুরকির আড়াল। তবু ট্যাপা চোখ ঠিকরে দেখতে দেখতে হঠাৎ সরে এসে উত্তেজিতভাবে চাপা গলায় বলে, এই দেওয়ালটার ওপারে একটা কিছু রহস্য ঘটছে। তোকে এখন রহস্য পেয়েছে? তুই দেখ না এসে। মদন সরে এসে একটু দেখে বলে, একটা লোক ঘোরাঘুরি করছে, এই তো। লোকটার পায়ের কাছে একটা পেল্লায় তোরঙ্গ দেখছিস? তা তো দেখছি, তো কি? অত বড় তোরঙ্গই কি ভরেছে? ভরবে তোর মাথা আর মুন্ডু। তা আশ্চর্যও নয়, লোকটা কোথাও বেরোবার তাল করছে। তৎপর হয়ে কত কি করছে। ওই দেখ, ফর্সা জামা কাপড় পরছে। মন্না, চল বেরিয়ে পড়ে বাড়িটার দরজাটা পাহারা দি। লোকটা বেরিয়ে পড়লেই অনুসন্ধান করতে হবে। বাড়িতে ও ছাড়া আর লোক নেই? মনে তো হচ্ছে না, একদম নিঃসার। এরা বোধহয় একতলার ভাড়াটে। ট্যাপা, বলেছি তো, তুই এবার গপ্প লেখা ধর, গোয়েন্দা গপ্প। আরে বাবা, গপ্প কি আবার একটা হাতি ঘোড়া? যখন পড়তে জানতুম না তাই ভাবতুম, এখন তো দেখি কিছুই না। যা ঘটছে সেগুলো লিখে ফেললেই গপ্প। মদনা, শিগগির চল, লোকটা বেরিয়ে পড়ল বলে। দারুণ উত্তেজিতভাবে দেওয়াল ঘষতে ঘষতে একে একে বেরিয়ে এলো দুজনে। এদিক ওদিক তাকিয়ে পাশের বাড়ির কোণ ভাঙা রোয়াকটায় বসে পড়ল। আর ঠিক তক্ষুনি লোকটা বেরিয়ে এলো বাড়ি থেকে। পুরনো দরজা,
তবে বেশ মজবুত আছে। লোকটা দরজা দুটো টেনে ধরে একটা ভারী তালা ঝুলিয়ে চাবিটা পকেটে ফেলে ঘুরে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, এই তোরা এখানে কি করছিস রে? তোরা শুনে রাগে হাড় জ্বলে গেল, তবে রাগ প্রকাশের উপায় নেই। বুঝতেই পারছে এখন তাদের চেহারার কি হাল। একে তো ওই হতছাড়া ছদ্মবেশ, তার উপর পেটে ভাত পড়েনি, রোদের আঁচ লেগে লেগে মুখের রং বেগুনে, তার উপর ভয়ের তাড়নায় একটা পচা দেওয়ালের খাঁজে ঢুকে পড়ে এতক্ষণ আটকে থাকা এবং গায়ে নর্দমার জল পড়ে শুকিয়েছে। এই মূর্তিতে এদের আবার আপনি বলতে আসবে কে? কাজী রাগ না দেখিয়ে মদনা বলল, বসে আছি, আবার কি করছি? তোদের তো কোনোদিন দেখিনি এ পাড়ায়। আজ দেখলেন? তা এখানে বসে থাকার মানে? কেন, এখানে বসে থাকার আইন নেই? কথাটা শুনে লোকটা ঘোঁত করে একটা শব্দ করলো, তারপর হনহন করে এই ছোট রাস্তাটা পার হয়ে বড় রাস্তার দিকে চলে গেল। গেল তো গেল, আসবার নামটি নেই। তার মানে বাক্স তোরঙ্গ গুছিয়ে রেখে কোথাও চলে গেল দরজায় তালা লাগিয়ে। তা এ আবার এমন কি ঘটনা? নেহাতি সাদামাটা চেহারার একটা লোক, পরনে মোটা সোটা পাট ভাঙা একটা ধুতি, গায়ে লং ক্লথের পাঞ্জাবি, পায়ে সাদা কেটস। বয়স 50ও হতে পারে, 65ও হতে পারে, 45 বললেও হেসে উঠবার কিছু নেই। এক একটা লোকের এরকম চেহারা থাকে, বয়স বোঝা যায় না। মুদির দোকানের মালিক টালিক হতে পারে, কিন্তু ওর বয়স বোঝবার দরকারটাই বা কি? এই লোকের দ্বারা ভয়ানক একটা লোমহর্ষক কিছু কাজ করে ওঠা সম্ভব এমন মনে হয় না। অথচ ট্যাপার বদ্ধমূল ধারণা হচ্ছে লোকটা ভয়ানক একটা কিছু করছিল ঘরের মধ্যে। দেখছে তো এখন দারুণ উত্তেজিতভাবে এই যাচ্ছে এই আসছে, তোরঙ্গটার আশেপাশে ঘুরছে। একবার একটু টেনেও দেখল, একবার আলতারাটা খুলে ডালাটা একটু তুলে দেখে নিয়ে বন্ধ করে ফেলে একটা তালা লাগালো। মানে কি এসবের? কিছু একটা রহস্যময় ঘটনা ঘটছিলই এখানে। মদনা হেসে বলল, কিরে টাপা, লোকটা তো হাওয়া হয়ে গেল, তালা ভেঙে দেখবি নাকি, যদি কোনো রহস্যভেদ করতে পারিস। এতে ট্যাপার ভারী অপমান লাগে, মুখটা হাঁড়ি করে। মদন বোঝে, নরম গলায় বলে, তো বসে থেকে কি হবে, ও তো চলেই গেল, এইবার চল দেখি কোথায় ডিমের ঝোল ভাত জোটে। গুলি মার তোর ভাত ঝোলে। কেন রে? মন নাই। তবে চল, বাড়ি চলে যাই, ফ্রেশ হয়ে নিয়ে বরং। কথাটা শেষ হবার আগেই দেখতে পায় লোকটা আবার হনহন করে চলে আসছে, রীতিমতো উত্তেজিত ভাব। ওদের দেখেই থমকে দাঁড়িয়ে বলে, তোরা এখনো বসে আছিস, ব্যাপারটা কি? ব্যাপার আবার কি, বসে থাকতে মন হয়েছে বসে আছি। কেন মশাই, নিষেধ আছে? ওহ, খুব কথা তো। তা হবে না, এখন তো তোদেরই জয় জয়কার। এই যে ট্যাক্সি ড্রাইভার বলে কিনা এ রাস্তায় ট্যাক্সি ঢুকবে না, চিরকাল ঢুকেছে, এখন আর ঢুকবে না। তা বসেই তো আছিস, একটু উপকার করতে পারবি? তার মানে উপকার মানে? মানে কিছু না, দুটো বাক্স তোরঙ্গ বয়ে বয়ে নিয়ে গিয়ে ট্যাক্সিতে তুলে দেওয়া। বাক্স তোরঙ্গ? মাথা চুল খাড়া হয়ে ওঠে ট্যাপার। মদনেরও কম নয়। তাহলে তো ট্যাপার ধারণাই ঠিক। তবু মুখে তরপায়, আমরা মোটে। আহা, তাই কি বলছি? তবে জোয়ান ছেলে বুড়ো মানুষের একটু উপকার করে দিবি, এই আর কি। চা খেতে পয়সা দেবো। পরস্পরে চিমটির ভাষায় আদান প্রদান। রাজি হয়ে পড়া যাক। তার বলতে উঠে দাঁড়ায়, বলে, পয়সা দিতে হবে না, কই দেখি আপনার কোথায় কি মাল। পয়সা দিতে হবে না শুনে লোকটা ভারী হৃষ্ট মুখে বলে, তা দেখেই বুঝেছি পয়সা নিতে চাইবে না, ভদ্র ঘরের ছেলে তো। এইসো বাবা, 6:30টায় ট্রেন, এখন থেকে চেষ্টা না করলে তো আর। ড্রাইভারটা দোয় মজালো। দরজা তালাটা আবার খুলে ফেলে কপাট হাট করে বলে,
এই যে এখানে চলে এসো। ছোট একটা কোণ থোবড়ানো টিনের সুটকেস নিজের হাতে নিয়ে বলে, তোমরা দুজনে এই তোরঙ্গটা এমন কিছু ভারী না, মাপেই যা একটু বড়। তবে সাবেকি জিনিস তো, আসল স্টিলের, তাই একটু ভারী। তা সাবেকি যে তাতে সন্দেহ নেই। সর্বাঙ্গ ছাল ওঠা, এককালে কি রং ছিল বুঝবার জো নেই। দুজনে ধরে টান মারতেই লোকটা হাঁ হাঁ করে ওঠে। সামাল সামাল, অন্দর মে সিসা হ্যায়। সেই নিয়ম নির্দেশ দিতে গেলেই হিন্দি। ট্যাপা বলে, সিসা হ্যাঁ না পাথর হ্যাঁ, ইতনা ভারী কি জন্য হ্যাঁ? আরে বাবা, আছে আছে, ধরো যে পাথরের বাসন টাসনও কিছু আছে। তো সাবধানে ভাই, বলো তো আমিও হাত লাগাই। আসলে ওই তোরঙ্গটাই যা ভারী, ভেতরের মালটি কিছুই না। বাহ, ভারী ভালো ছেলে। আচ্ছা তোমরা এগো, আমি। আবার দরজায় তালা লাগালো, টেনে দেখে নিল। তা খুব সাবধানেই দুজনে সেই ছাল ওঠা মান্ধাতার আমলের ট্রাঙ্কটাকে ধরাধরি করে ট্যাক্সির পিছনে ভরে দিয়ে নিঃশ্বাস ফেলে। বাঁচালে বাবা, তাহলে বলছো কিছু নেবে না? আগে না। বেশ বেশ। মদনা টান হয়ে দাঁড়িয়ে বলে, যাচ্ছেন কোথায়? এই একটু জগন্নাথ দর্শনে, শ্রীক্ষেত্র আর কি। গাড়িও জগন্নাথের। গাড়ি জগন্নাথের মানে? আহা, ওই যে এখন হয়েছে জগন্নাথ এক্সপ্রেস। ও ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়ো, 6:30টায় ট্রেন। এখানেই তো 4:30 বাজতে চললো। জয় জগন্নাথ, দুর্গা দুর্গা। ট্যাক্সিটা চোখ ছাড়া হতে না হতেই ট্যাপা দারুণ উত্তেজিতভাবে প্রায় হাঁফাতে হাঁপাতে বলে ওঠে, মদনা, শিক্ষিত একটা ট্যাক্সি দেখ, ফলো করতে হবে। কেন, কি হলো? পরে বলছি, তুই দেখ তো। আমার তো আবার চটপট হাত তোলা আসে না। কলকাতার রাস্তায় হাজার হাজার গাড়ি, তুই কাকে ফলো করবি? আরে বাবা, সব গাড়ি তো আর হাওড়া স্টেশনে যাচ্ছে না। ট্যাক্সির নম্বরটা মুখস্থ করে নিয়েছি। বলিস কি? হ্যাঁ ট্যাপা, থাম থাম, যা চটপট। এই এই ওই তো, ভগবান মিলিয়ে দিয়েছে ট্যাক্সি। ট্যাক্সিটা এসে থামল। সর্দারজির গাড়ি। ওদের বক্তব্য শুনে মেজাজি গলায় প্রশ্ন করল, কেন সামনের গাড়িকে ফলো করতে হবে কেন? ডাকাতি টাকাতির ব্যাপার হলে সে নেই এর মধ্যে। বলল তার নিজের ভাষায়, তবে বুঝতে অসুবিধে হলো না। কিন্তু সে কি, ডাকাতির কথা ওঠে কিসে? এই হতভাগা দুটোর চেহারা দেখে কি তাই মনে হচ্ছে? আসলে ব্যাপার এই, সামনের গাড়িটা ট্যাপাদের আপনজনেরই। একসঙ্গে স্টেশনে যাওয়ার কথা। এদের মালপত্র ওই গাড়িতে উঠে গেছে। এরাই হঠাৎ একটু কাজে পড়ে গিয়ে সময়ে এসে উঠতে পারিনি। কিন্তু ওই গাড়িকে ধরতে না পারলে দারুণ মুশকিল। তবু লোকটা ওদের ওপর চোখ বুলিয়ে নিয়ে বাজখাই গলায় জানতে চাইল, ভাড়া কে দেবে? মদনা আর একবার নিজেদের ছদ্মবেশকে ধিক্কার দিয়ে 4খানা 10 টাকার নোট ওর দিকে বাড়িয়ে দিল। লোকটা আর কিছু না বলে গাড়িতে স্টার্ট দিল। ট্যাপার মধ্যে সমুদ্রের কল্লোল, ট্যাপার মধ্যে অরণ্যের ঝড়ের দাপাদাপি। তবু ট্যাপা শান্ত থাকবার চেষ্টা করে। ঠান্ডা গলায় বলে, তোর বাসনাও মিটল, ট্যাক্সি চাপলি। তারপর কষ্টে চাপা গলায় বলল, আরও একটা বাসনা মিটবে। সেটা আবার কি? কি তা দেখতেই পাবি। মিথ্যে মিথ্যে কি আর ট্যাক্সি ভাড়া করে? বলেই ফেল না, আমি তো আবার তোর থেকে কম দেখি। ট্যাপা ভেতরে চাঞ্চল্য দমন করে হাওয়ায় ভাষা গলায় বলল, এতদিনে তুই একটা সত্যি মার্ডার কেস পেলি। ওই তোরঙ্গটার মধ্যে একটা লাশ চলেছে। কি 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 বলি? উত্তেজনা, চাঞ্চল্য, ঝড়, জলকল্লোল সব সত্ত্বেও ঠোঁটে আঙুল, প্রায় নিঃশব্দ কথা। ড্রাইভার সর্দারজি হলেও কে বলতে পারে তোমার আমার থেকেও ভালো বাংলা জানে কি না? ট্যাপা বলল, হ্যাঁ যা বলছি ঠিক, একটা লাশ যাচ্ছে, মহিলার লাশ।
আজ বোধ হয় তোকে গপ্পই পেয়েছে ট্যাপা। এই এক্ষুনি গাড়ি ফলো করার ব্যাপারে দিব্যি কেমন একখানা গপ্প বানালি। এটাও যদি তাই ভাবিস তো ভাব, তবে তাতে তোর একটা মার্ডার কেস মারা যাবে। তোরঙ্গটার তলায় হাত বুলিয়ে দেখেছিস? তলায়? ওই অত বড় তোরঙ্গটার তলায় হাত বুলবো কি করে? ট্যাপা সংক্ষেপে ঘটনাটি বুঝিয়ে দিল। তোরঙ্গের মালিক যখন ওটা বার করে ফেলার পর পিছন ফিরে ঘরের তালা লাগাচ্ছিল আর তারা দুই বন্ধুতে ওটাকে রোয়াকের ওপর থেকে নামাচ্ছিল, তখন মদনা রাস্তায় দাঁড়িয়ে নিচের দিকটা ধরেছিল আর ট্যাপা রোয়াকের ওপর থেকে। সেই সুযোগের মুহূর্তে ট্যাপা একবার তলায় হাত বুলিয়ে দেখতে গিয়ে দেখে চমকে গেছে। তলায় ছুরি দিয়ে কাটার মতো টানা লম্বা দুটো কাটা, 1 ইঞ্চির মতো চওড়া ফাঁক। তাতে আর কি বুঝবার ছিল, যদি না তার মধ্যে থেকে বেরিয়ে পড়ে ঝুলে থাকতো একটু সরু চুলের গোছার আগা, মানে মহিলার চুলের, মানে ওই খুনের শয়তানের মারণাস্ত্র, মানে ওই চুলের ডগা থেকেই সব ফাঁস আর ফাঁস থেকেই ফাঁসি। ট্যাপা, তুই ঠিক দেখেছিস? নির্যশ। কিন্তু ডেড বডি পাচার করতে ওই ফাঁকাটুকু রাখার দরকার কি? তার তো আর দম আটকে মরার ভয় নেই। বুঝছিস না, পচে উঠলে দুর্গন্ধ ছাড়বার ভয়, বাতাস পেলে চট করে পচবে না। আচ্ছা, শুধু একটা ডেড বডি পাচার করতে তাকে রেলগাড়িতে চাপিয়ে শ্রীক্ষেত্রে নিয়ে যাচ্ছে? ট্যাপা বিজ্ঞের গলায় বলে। নিয়েই যাবে তার মানে নেই, রেলগাড়িতে ছেড়ে রেখে চলে যেতে পারে, তবে আমাদের হাতে যখন পড়েছে তখন আর রেলগাড়িতে ছেড়ে যেতে হবে না বাছাধনকে। ট্যাক্সিটা আর দেখতে পেয়েছিস? পাইনি, পাবো। ভারী আত্মস্থ এখন ট্যাপা। বলে, ড্রাইভার বলেছে রাস্তা জ্যামের সময় ধরে ফেলা যাবে। কি করে? কেন, নাম্বার মুখস্থ রয়েছে না? যদি আগে ভাগে স্টেশনে পৌঁছে ট্যাক্সি ছেড়ে দিয়ে ফেলে, তখন আর ওই নাম্বারে কি লবডঙ্কা হবে? আরে বাবা, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মটা নেই? জগন্নাথের গাড়ি ছাড়বার মুখে তার সামনের প্ল্যাটফর্মে দাঁড়ালেই হবে। ওই গন্ধমাদনটিকে তো আর পকেটে পুড়ে ফেলতে পারবে না। কিন্তু আসামি তো ট্রেনে উঠে পড়ে ঝমঝম করে বেরিয়ে যাবে। তারপর? তারপর কেন, ওরাও সেই কামরায় উঠে পড়তে পারবে না? হাঁ করে দাঁড়িয়ে থাকবে? আমরাও উঠে পড়ব? রেগে ওঠে মদনা। আমাদের টিকিট আছে? ট্যাপা ধিক্কারের গলায় বলে। এইটা একটা প্রবলেম হলো? প্রবলেম? মদনা, ট্যাপা রেগে উঠল। মরণ বাঁচন কালেও আর কথার খুদ কাটতে আসিস নে। গাধা পিটিয়ে খোঁড়া ঘোড়া হতে পারে, রেস খেলার ঘোড়া হয় না। বলি, টিকিট নেই বলে রেলগাড়িতে ওঠা যাবে না? যত যত লোক রেলগাড়িতে ওঠে সব বাইরের টিকিট থাকে। ধরা পড়লে হেনস্থা হয়। ট্যাকে টাকা থাকলে হয় না। টিকিট মাস্টার এলে নিজে থেকেই গিয়ে বলিস তাড়াতাড়িতে টিকিট কাটতে পারিনি, যা লাগে নিন। আর এই বেশভূষা, এই পরে রেলগাড়িতে উঠব? তাতে কি, গরিব দুঃখীরা রেলগাড়িতে চড়ে না? যাচ্ছিস একটা শুভ কাজে, কেবল কথার ফ্যাচাং। তোর কথার জ্বালায় ট্যাক্সির নাম্বারটা গুলিয়ে যেতে বসলো। জ্যাম একটা পেলে হয় ধরে ফেলা যাবে, কিন্তু জ্যাম কি এলো না? গাড়ি কি জ্যামের মুখে পড়ল না? পড়ল, সবই হলো, কিন্তু ট্যাপা যা ভেবে নিশ্চিন্ত ছিল তা হলো না। সেই পাপি পাতকি ট্যাক্সিটাকে দেখা গেল না। একগোছা টাকা খরচ করে সর্দারজিকে তাড়া দিয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে এই স্টেশনে তো পৌঁছেই আসা হলো। কোথায় কি? মিটার দেখে ভাড়া মিটানোর দরকার নেই, আগেই টাকা দেওয়া আছে। সর্দারজি কিছু বোধহয় ফেরত দিতেই আসছিল। ওরা হাত নেড়ে নেমে পড়েই ছুট মারল প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়তে। কিন্তু এ কি, কত ভিড়! সারা কলকাতার লোকই কি আজ হাওড়া স্টেশনে এসে ঝাঁপিয়ে পড়েছে? এর মধ্যে থেকে
কোথায় খুঁজবে সেই হাড়গিলে লোকটাকে আর তার রংচটা ট্রাঙ্কটাকে? আরও কত বিশাল বিশাল বাক্স, প্যাকিং বাক্স, ট্রাঙ্ক, সুটকেস, জগদ্দল বেডিং, বালতি, কুজো, ঝোড়া ঝুড়ি কুলিবাহিত হয়ে চলেছে জনস্রোতের মতো, দুম দুম করে ছুটছে। দাঁড়িয়ে পড়ে দেখবার চেষ্টা করতে গেলে তো ধাক্কা খেয়ে উল্টে পড়তে হবে। এতক্ষণে আত্মস্থ ট্যাপা এখন কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, হাতের মুঠো থেকে পাখি ফসকে পালিয়ে গেল মদনা। একটা শয়তান খুনি নাকের ওপর দিয়ে জলজ্যান্ত একখানা ডেড বডি পাচার করে নিয়ে গেল। ভিড় থেকে সরতে সরতে আর পিছলতে পিছলতে এগোনো দূরে থাক, পিছিয়েই পড়ছে ওরা। এক জায়গায় একেবারে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে হতাশ হয়ে বলল ট্যাপা, আমাদের কপালটাই মন্দ। এতক্ষণ ট্যাক্সির মধ্যে ড্রাইভারের কান বাঁচিয়ে কথা হচ্ছিল, এখন এই সমুদ্র কল্লোলের মধ্যে কে কার কথায় কান দেয়? মদনা বলল, ডেড বডি যে ছিল তাতে এত শিওর হলে কি করে তাও তো বুঝছি না। ট্রাঙ্কটা যে ছুরি কাটা তার মানে কি? এমনিই ফুটো ফাটা থাকতে পারে, মনে হচ্ছে 3 পুরুষ আগের জিনিস। আর ফুটো ফাটা দিয়ে বেরিয়ে আসা মেয়ে ছেলের চুলের ডগা, সেটা কি? চুলেরই ডগা, তারই বা মানে কি? আরো কিছুও হতে পারে। আর কি হবে? ধর বেড়ালের লাজ কিংবা। বিড়ালের লাজ? তার মানে বলতে চাস এত কাণ্ড করে একটা বেড়াল পাচার করতে বেরিয়েছে লোকটা? ওর মাথা খারাপ না তো ওর মাথা খারাপ? শিওর কেন হয়েছি সে কথা তো তোকে বলাই হয়নি। ড্রাইভারটা পাছে শুনতে পায়, আর তুই পাছে নার্ভাস হয়ে যাস সেই ভয়। আসলে অবশ্য তা নয়। আসল কথাটা ট্যাপা তার নিজের গোপন স্টকে রাখতে চেয়েছিল, মোক্ষম দরকারের সময় বার করবে বলে। নার্ভাস? মদনা, ফের ফের এই মোক্ষমকালে কথার খুদ কারা? আমি মুখ্য, আমি গাইয়া, হলো তো? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। বলবি না কেন? 1000 বার বলবি, তবে সময় বিশেষ আছে তো। ঠিক আছে, কিন্তু কথাটা কি? শুনে তুই নার্ভাস হোসনি? ট্যাপা গলার স্বর নামায়। আমি যখন শুনেছি আমার মাথার চুল আলপিনের মতো দাঁড়িয়ে উঠেছিল, গায়ের লোম কাঁটা পেরেক তুলল খাড়া হয়ে গেছিল। গলির মধ্যে সেই দেওয়ালের ঘুলঘুলিতে কান চেপে স্পষ্ট শুনলুম কে বলে উঠল, আজ তো ঢোকানো যাবে না, ধর্মুণ্ড আলাদা করে ফেলতে হবে। কাগজ আছে তো? কাগজে মুড়িয়ে নিয়ে। ছিটকে ওঠার জায়গা নেই, তবু মদনা ছিটকে ওঠে, বলে, কই, এ কথা তো আগে বলিসনি। তাহলে তো তখনই ব্যাটাকে খ্যাক করে ধরে ফেলা যেত। তার বদলে আমরাই কিনা মোটে সেই কাটা ধর্মুণ্ডু নিজেরা বয়ে ট্যাক্সিতে তুলে দিলাম, আবার পয়সা খরচা করে ফলো করতে ছুটলাম। সত্যি তুই একটা বুদ্ধু। ট্যাপা গোজ হয়ে বলল, টাইম পেলাম কখন? চারদিকে লোক। লোক তো কি, তাদেরই বলতাম খোলা নেই ঢাউস তোরঙ্গ, বিপদকালে পাবলিকই সহায় রে। ইস, একটা সত্যি মার্ডার কেস হাতে এসেও এলো না। দুর্ভাগার কপাল। কিন্তু সেই কি যেন নাম্বারের ট্যাক্সিটা কি হাওয়া হয়ে গেল? একবারও তো চোখে পড়বে। গাড়ির পিছনের ইয়েটার তো ডালা ভালো মতো বন্ধ হয়নি, দৃশ্যমান হয়েই ছিল। বলছে এই সময় হঠাৎ সেই খ্যান খ্যানে বাজখাই গলাটা শোনা গেল, दो कुली का है? हैं? दो कुली का है, एक में ही होगा। এ কি, এ যে সেই স্বরগুলোকে স্বর। ট্যাপা মদনার কানে যেন উচ্চাঙ্গ সঙ্গীত বর্ষিত হলো। দেওয়ালে সেটে গিয়ে কিছু মানুষজনের পেছনে নিজেদেরকে আড়াল করে দেখতে পেল এরা। হ্যাঁ, সেই লোক, সেই ট্রাঙ্ক। দুটো কুলিতে ধরাধরি করে টেনে বার করছে সেই সন্দেহজনক বাক্সটি। সঙ্গে সঙ্গে সেই চিৎকার, होशियार, आस्ते से, उसको अंदर में पत्थर का बर्तन है। কিন্তু এত হুঁশিয়ারের কি আছে?
ডেড বডি তো আর পড়ে গেলে মৃত্যু ভয় নেই। বুঝছিস না, যদি কোনো মতে ছিটকে বেরিয়ে পড়ে। এই এই চলে গেল যে। ওহ, হাওড়া স্টেশনের কুলির মতো এমন ছোটায় রেস দিতে কেউ পারবে না। ওই পর্বত প্রমাণ মোট মাথায় নিয়ে ঝড়ের বেগে দৌড়চ্ছে, আর পিছু পিছু সেই লোক হাঁ হাঁ করে ছুটছে। হুঁশিয়ার, সাবধান, গির জায়গা তো সর্বনাশ ও জায়গা। ছুটলে কি হবে, নাগাল পেলে তো। কিন্তু ইত্যবসরে কুলির নাগাল পেয়ে গেছে দুই শখের গোয়েন্দা, এবং ওই ছুটন্ত প্রাণীটার পিঠের দৃশ্যটি দেখে প্রায় বরফ হয়ে গেছে। ট্রাঙ্কটার তলা থেকে চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে চলেছে কুলিটার ফতুয়ার পিঠে। টের পাচ্ছে না বেচারা। সন্দেহ প্রত্যক্ষ প্রমাণে পরিণত। এরপর আর সন্দেহের কিছু থাকে না। টিকিট না থাকার প্রশ্নও ওঠে না। শুধু ওই 2 টায়ার সেকেন্ড ক্লাস গাড়িটার যে কামরায় সেই বৃহৎ মোটরকে মল্লযুদ্ধ করে তোলা হলো, সেই কামরাতেই উঠে পড়তে হবে গাড়ি ছাড়ার পূর্ব মুহূর্তে। ওহ, শয়তান লোকটা কিনা রেলের সিটের তলা থেকে আধখানা বেরিয়ে আসা সেই ট্রাঙ্কের ওপর নিজের কুৎসিত কেটসজোড়া খুলে রেখে একটা বিড়ি ধরালো। ছি, হোক ধর্মুণ্ডওয়ালাটা ডেড বডি, তবু একটা মৃতদেহ তো, এতটুকু সম্মান নেই। ট্যাপা মদনা অপর দিকের জানলার ধারে মুখ ফিরিয়ে পিঠে সাটা অনুভূতির দিব্য দৃষ্টি দিয়ে ওয়াচ করতে থাকে। শুনতে পেল একজন সহযাত্রী প্রশ্ন করল, এত বড় ট্রাঙ্কে আপনার কি যাচ্ছে? লোকটা গম্ভীরভাবে বলল, সংসারে যথা সর্বস্ব। ওহ, বদলি হয়ে যাচ্ছেন বুঝি? জেনে আপনার কোনো লাভ আছে? না, লাভ আবার কি? লোকটা বেজার হয়ে ঘুরে বসে বলল, অন্যের অসুবিধে ঘটানোটা আইন নয়, সেটাই মনে করিয়ে দিচ্ছি। থাক থাক, এই শর্মা বৈকুণ্ঠ বসাকে আর আইন দেখাতে আসবেন না। ট্যাপা মদনা পরস্পরকে চিমটির ভাষায় বোঝালো। নামটা জানা হয়ে গেল। খানিক পরে গাড়ি রামরাজাতলায় থামল। থামবার কথা ছিল কি না কে জানে। স্টেশনে খাবার দাবারওয়ালারা ঘোরাঘুরি করছে। মদনা বলল, ট্যাপা, তোর সেই ডিমের ঝোল ভাত আর খাওয়া হলো না। বলেছি তো, গুলি মারো। পেট তো জ্বলছে। জ্বলুক, তা বলে অসতর্ক হওয়া চলে না। ইতিমধ্যে বৈকুণ্ঠ বসাক হাতের বিড়ি অন্য জানলা দিয়ে ফেলে দিয়ে এদিকে এসে এই চা বলেই বলে উঠলেন, যাচ্ছলে, গাড়ি ছেড়েই দিল। আর তারপরই হঠাৎ এদের দেখতে পেয়ে স্রেফ কাঁকড়া বিছের কামড় খাওয়ার মতো শিউরে উঠে বললেন, তোরা সেই ছেলে দুটো না? তোরা এখানে কোথা থেকে? আগে আপনি যেথা থেকে। তো তোরা রেলগাড়িতে উঠে এসেছিস মানে? মতলবটা কি? মদনা গম্ভীরভাবে বলে, কেন, আমাদের জয় জগন্নাথ দর্শন করতে নেই? বৈকুণ্ঠ বসাক দারুণ সন্দেহের গলায় বলেন, তো তো তোদের টিকিট আছে? ট্যাপা বলে ওঠে, না থাকে টিকিট মাস্টার এনে ধরিয়ে দেবেন, যদি অবশ্যই সাহস থাকে। বলে ট্যারা চোখে তাকালো ট্রাঙ্কের দিকে। বৈকুণ্ঠ দুপা পিছিয়ে এসে বলেন, সাহস থাকবে না মানে? সাহস থাকবে না মানে? তোদের তো ভারী ট্যাকট্যাকে কথা। পিছিয়ে এসে নিজের সিটে বসেন গোজ হয়ে। এরা তাল করতে থাকে কোথায় একটু বসা যায়, যেখান থেকে ওকে নজরে রাখা যায়। ঘুমানোর প্রশ্ন নেই, সারা রাত পালা করে জাগতে হবে দুজনকে। অবশ্য ঘুম আসবেও না। পেটের মধ্যে ইলেকট্রিক গিটার বেজে চলেছে। সেই সকালবেলা টাকা 12-14 বেগুনি আলুর চপ আর 2 টাকার চিনে বাদাম, ব্যাস। তারপর গুলু ওস্তাদ, তারপর পাই পাই ছুট, তারপর ইঁদুর কলে আটকে পড়া, তারপর ট্যাক্সি ফলো করা,
তারপর বিনা টিকিটে রেলগাড়িতে চেপে বসা। এতেও যদি পেট ইলেকট্রিক গিটার না বাজাতে থাকে, কিসে বাজাবে? পাষণ্ড বৈকুণ্ঠ বসাকটা ইতিমধ্যে তার হাতের সেই টিনের সুটকেসটা থেকে একটা অ্যালুমিনিয়ামের কৌটো বার করে তার মধ্যে থেকেই তাড়িয়ে তাড়িয়ে পরোটা আর আলু চচ্চড়ি সাঁটাতে থাকে। কি নৃশংস, কি পাতকি পামর! বিবেক বলে কিছু নেই। ওই ডেড বডির ট্রাঙ্কের ওপর পা তুলে বসে পরোটা আলু চচ্চড়ি খাচ্ছে। খেলো, হাত ধুতে গেল। ট্যাপা বিদ্যুৎ বেগে উঠে গেল পিছু পিছু। বোঝা গেছে এই মৌকায় পালাবে। না, পালালো না, হাত ধুয়ে ফিরে এলো। ট্যাপা ফিরে আসতে মদনা চিমটি কেটে বলল, এখন পালাবে কি? চারদিকে সবাই জেগে, সবে রাত 9টা। তা বটে, এইসব দুষ্কর্ম গভীর রাতের জন্য তোলা থাকে। এখন যদি টিকিট চেকার ওঠে? কি আশ্চর্য, টিকিট চেকারের নাম গন্ধও নেই। এদেরই ভাগ্য। শখের গোয়েন্দা দুজন বসে বসে ঢুলতে ঢুলতে খালি পেটের দুর্বলতায় কখন একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল পুরী স্টেশনে এসে পৌঁছে আচমকা একটা কোলাহলে। সমবেত কণ্ঠে ঐকতান, কুলি কুলি, এক কলি, ইধার ইধার। চোখ খুলেই সেই দিকে তাকিয়ে দেখল ট্যাপা। সর্বনাশ হয়ে গেছে। ট্রাঙ্কটা যেমনকে তেমন বসানো রয়েছে, বৈকুণ্ঠ বসা খাওয়া। এদিকে গাড়ির সব লোক হুড়মুড়িয়ে নেমে পড়ছে। যার যার মাল চলে যাচ্ছে তাদের কুলির মাথায়। ট্যাপা আর্তনাদ করে ওঠে, মন্না, তুইও ঘুমিয়ে মরলি, এখন উপায়? উপায় আর কিছু নেই, নেমে পড়ি আয় চটপট, নইলে শেষ পর্যন্ত ওই মাল আমাদের ঘাড়েই পড়বে। দেখবে আমাদের সঙ্গে আর কোনো মালপত্র নেই। এই হতছাড়া পোশাক, এদিকে গেজের টাকা। সত্যি বটে, দেরি করা ঠিক নয়। আরে আরে, কি বৈকুণ্ঠ বসাক যে বীর বিক্রমে উঠে আসছে, সঙ্গে দুটো কুলি নিয়ে। কি ভাগ্যি দুটো! তার মানে কুলি ডাকতে গেছিল, তার মানে নিশ্চিন্ত আছে তার মাল মোট ফস করে কেউ টেনে নিয়ে যেতে পারবে না। তার মানে ওই পাপের বোঝা ফেলে পালায়নি। বোঝা গেছে বেশি ঘোরেল, জানে ওই পুরনো তোরঙ্গ থেকেই হয়তো ধরা পড়তে পারে, তাই সোজাসুজি একেবারে সমুদ্রে ফেলে দিতে এসেছে। ওহ, নরঘাতকের মাথায় কত প্যাচ খেলে! ওদের মুখোমুখি হতেই বৈকুণ্ঠ বসাক খিচিয়ে উঠলেন, আহ, সকালবেলা আবারই অপয়া মুখ ফেউ লেগেছে তো, নাবি তো নেমে যা। আমাদের জন্য কি? আপনি আপনার দামে মাল নিয়ে নাবুন তো, আমরা ঠিকই পৌঁছে যাব। বৈকুণ্ঠর চোখ দুটো কুঁচকে যায়। এই ছোড়া দুটোর মতলব বোঝা যাচ্ছে না, কিন্তু কুলি নিয়ে তো আর ভাবনা চিন্তার সময় থাকে না। ততক্ষণে তো তারা ট্রাঙ্কটাকে ঘষটে টেনে নিয়ে মাথায় তোলে, দুমদাম নেমে যায়। কেউই কিছু তাকিয়ে দেখে না, দেখে শুধু যারা দেখবার। স্পষ্টই দেখতে পায় তোরঙ্গের তলায় জমে থাকা খানিকটা রক্ত ঘেঁষটে টানার জন্য লম্বা দাগে পরিণত হয়ে গেছে। এরপর আর কি? আবার ঊর্ধ্বশ্বাসে ফলো করা, আবার সেই পুরনো গল্প। সামনের রিকশায় তাদের গার্জেন রয়েছে, তার সঙ্গেই এদের জিনিসপত্র। ধরতে হবে ওটাকে। পরিষ্কার রাস্তা, জনাকীর্ণ নয়, বিশেষত এই ভোরে দেখা যাচ্ছে। কিন্তু ফলো করার জন্য কি বেশি ছুটতে হলো? না না, বৈকুণ্ঠ বসাক তো তার সেই সংসারের সর্বস্ব ভরা মোটটি জবরদস্তি একটা রিকশায় তুলে দিয়ে নিজেও তাতে উঠে বসেছেন। কাজেই নিজেদের রিকশাকেই বলতে হচ্ছে ওদের, একটু আস্তে। বাজখাই গলা থেকে উচ্চারিত হতে শোনা গেল, ইধর মে কোই ধর্মশালা নেই হ্যায়? অছি বলে রিকশাওয়ালা আর একটু এগিয়ে একটা ভাঙা মতো কিন্তু বেশ অনেকগুলো ঘরওয়ালা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। বৈকুণ্ঠ বসাক তাকে ভাড়া মিটিয়ে দিয়ে বলে, এই,
তুমি থোড়া দাঁড়াবে? থোড়া বাদ সমুন্দর মে জায়গা। লোকটা কোনো জবাব না দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। আর তখনই খ্যাক করে ধরে ফেলার মতো গলার পাশ থেকে বলে উঠল ট্যাপা, বুঝেছি, একেবারে সমুদ্রে ডুবিয়ে দিয়ে প্রমাণ লোপের চেষ্টা কেমন? মা গঙ্গায় বুঝি সুবিধে হলো না? সর্বদা জলপুলিশ, সমুদ্রের তো মা বাপ নেই, খুব সুবিধে। মদন বলে উঠল, সমুদ্রে কে কার করি ধারে কেমন, কিন্তু সে আর হবে না। ওই ধর্মুণ্ডুটি পাচার করা চলছে না। এখনো বেশ সকাল, ধর্মশালার ধারে কাছে কাউকে দেখা যাচ্ছে না। গোয়েন্দারা সাহসে ভর করে বলে ওঠে, এতে কি আছে? বৈকুণ্ঠ বসাক একটু থতমত গলায় বলেন, কি আছে তাতে তোদের কি কাজ বাপু? সে কলকাতা থেকে টিকটিকি পুলিশের মতন সেটে রয়েছিস কি মতলবে, তাই শুনি? টিকটিকি পুলিশকে ধরিয়ে দেওয়ার মতলব, আর কিছু না। বটে বটে, ধরিয়ে দিবি? কি ধরিয়ে দিবি? কি এমন করেছি আমি? ধরিয়ে দেব? যা যা, বিরক্ত করিস নে। যা ধরিয়ে দেব তা দেখতেই পাবেন। ট্রাঙ্ক খুলুন। বটে, তোদের হুকুমে নাকি? এই ধর্মশালার লোকেরা, আমার মাল ঘরে তুলিয়ে দাও। না, ঘরে ওঠানো চলবে না। আর বাদ চলবে না। হ্যাঁ। ব্যাস, এই সামান্য গোলমালেই এদিক ওদিক থেকে লোক এসে যায় কিছু, বেরিয়ে আসে ধর্মশালার লোকও। কি ব্যাপার? ব্যাপার আর কিছুই নয়। নিরীহ বৈকুণ্ঠ বসাক একটু জগন্নাথ দর্শনে এসেছেন, তো এই গুন্ডা মস্তান দুটো তার ট্রাঙ্ক থেকে ছিনতাইয়ের মতলবে সে কলকাতা থেকে ছিনে চোখের মতো লেগে আছে। এখন জোর করে ঝেড়ে নেবার তাল করছে। ছিনতাই? একটা লোক হো হো করে হেসে ওঠে, ইহে তো মশাই গন্ধমাদন। কিন্তু বৈকুণ্ঠ বসাক কি তাতে দমেন? তার দিকে যুক্তি নেই। জলের মধ্যে জাহাজ ছিনতাই হতে পারে, আকাশের গায়ে এরোপ্লেন ছিনতাই হতে পারে, আর স্থলপথে তুচ্ছ একটা ট্রাঙ্ক ছিনতাই হতে পারে না? তা বেশ, তো তুচ্ছই যদি, তো খুলে দেখাতে দোষ কি? কেন দেখাবো? ওর মধ্যে আমার প্রাইভেট সব ব্যাপার। মদনা অটল ভাবে বলে, তাহলে পুলিশকেই দেখাবেন। এখানে থানাটা কোথায় বলে দিন তো আপনারা। কি কি বললি পাজিটা? সামান্যের জন্য পুলিশ দেখাতে এসেছিস সময়? নিজেরা দুটো জোয়ান, বিনা টিকিতে আসিসনি, জানি না আমি? তরপাতে থাকেন বৈকুণ্ঠ বসাক। নিজেদের বেলায় দোষ হয় না, আর আমার একখানা 3-6টা কি গিন্নি, তাকে আমি যদি বাক্সে ভরে। সেই হেসে ওঠা লোকটা এখন অবাক হয়ে বলে, কি বললেন? গিন্নিকে বাক্স ভরে নিয়ে এসেছেন টিকিট ফাঁকি দিতে? বৈকুণ্ঠ তরপানি থামে না। এসেছি তো, ঠাকুমার আমলের এই ফুটো ফাটা ট্রাঙ্কটার মধ্যে গিন্নিকে ভরে নিয়ে আমি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, দিল্লি, আগ্রা, কোথায় না বেরিয়ে এসেছি, কেউ টের পায়নি। 3-6টা কি একটা মানুষ, হাফ টিকিট কাটলেও যার দাম উসুল হয় না, তার জন্য আস্ত একখানা ফুল টিকিট কাটবে। এত ফুল নয় বৈকুণ্ঠ বসাক। এই করেই সব তীর্থ সেরেছি, বাকি ছিল জগন্নাথ ধাম, তা শেষ রক্ষে হলো না। এই মস্তান দুটো আমার পেছনে লেগে। ধর্মশালার ম্যানেজার চক্রবর্তী বলে ওঠেন, আমি তো আপনাদের কথার মানে বুঝতে পারছি না মশাই। বলতে চান এই ট্রাঙ্কের মধ্যে আপনার গিন্নি? এইভাবেই আপনি রেল কোম্পানিকে ফাঁকি দেন? ট্যাপা বলে ওঠে, ওই গুলমার্কা গপ্প আপনি বিশ্বাস করছেন? ফাঁকি রেল কোম্পানিকে নয়, আপনাকেই দিচ্ছেন। আমি বলছি, যদি গিন্নি হন তো আস্ত নয়, ধর্মুণ্ড আলাদা করা তার ডেড বডি। ডেড বডি শব্দটি শোনা মাত্র জনতা পিছ হতে থাকে, আর চক্রবর্তী বলে ওঠেন, ধুকা ধুকা, এখানে এসব গোলমালে লোকের জায়গা হবে না মশাই, কেটে পড়ুন কেটে পড়ুন। ঝপ করে ঠান্ডা মেরে যান তেজি বৈকুণ্ঠ বসাক। করুণ গলায় বলেন, এইটা একটা কথা হলো মশাই? দুটো মস্তানের ফৌজ কেমিতে বিশ্বাস করে। তা আপনারই বা বাক্স খুলে দেখাতে আপত্তি কি মশাই?
দেখিয়ে সন্দেহভঞ্জন করে দিন। তবে করি। বলে ট্যাপাদের দিকে একটি অগ্নিদৃষ্টি হেলে নেহাত অনিচ্ছের ভাবে পকেট থেকে চাবি বার করে ট্রাঙ্কের ডালা খুলে তুলে ধরেন বৈকুণ্ঠ বসাক। সন্দেহভঞ্জন হয়। হাঁটু মুড়ে শুয়ে থাকা একটি প্যাকাটির মতো রোগা আর 4.25 ফুট মতো লম্বা মহিলা উঠে বসে বলে ওঠেন, মাছ তোলো, বেরোবো কি করে? ওই প্যাকাটির মধ্যে থেকেও কিন্তু সানাই বেজে ওঠে। বৈকুণ্ঠ বসাক হেড মুন্ডে একে একে তুলে বার করেন খবরের কাগজে মোড়া একটি বৃহৎ কাতলা মাছের ধর আর মুন্ডু। কাগজ রক্তে মাখামাখি। বেরিয়ে পড়ার পথ পেতেই মহিলা চিংড়ি মাছের মতো তিরিং করে বেরিয়ে এসে বলেন, হয়েছে কি, রেল কোম্পানিকে ঠকাবার ফল ফলেছে। যখনই রেলগাড়ি চড়ব তখনই বাক্সবন্দি হয়ে গলায় দড়ি আমার তীর্থ দর্শনে। বৈকুণ্ঠর অকুণ্ঠ উক্তি। বাক্সবন্দি তো কি, দম বন্ধ হয়ে মরেছ কখনো? বরাবরই হাত পা মেলে বালিশে মাথা দিয়ে যাওয়া আসা। আমার ঠাকুমা ওর মধ্যে ঘোড়া, গামলা, জগ, পিলসুজ রাখত। ড্যাম্পো মেঝে পড়ে থেকে তলা ঝাঁঝরা হয়ে এসেছে, তবু এত মজবুত, ডালার ওপর গন্ডা লাফাতে পারে। এবারে কাল করলো তোমার সাধের মামার বাড়ির পুকুরের মাছ। কি কি বললে? আমার মামার বাড়ির পুকুরের মাছ? সানাই বেজে ওঠে চড়া সুরে। করলই তো, আলবাত করলো। কি বলবো ধর্মশালা মশাই, বেরোবার মুখে বারাসাত থেকে এক লোক আদমনি এক কাতলা মাছ নিয়ে এসে হাজির। মামার পুকুরে জাল ফেলা হয়েছে, আদরের ভাগ্নিকে খেতে দিয়েছেন। তো বললাম, এখন মাছ নিয়ে কি হবে, পাড়ায় বিলিয়ে দিয়ে যাও। তো প্রাণে ধরে দিতে পারলেন না। আহা, মামার পুকুরের মাছ, শুনবেন কথা? বলে কিনা ও আমি কাগজে মুড়ে বালিশের মতন করে ওর মধ্যেই নিয়ে যাব। মাছটি তো আড়ে দৈর্ঘ্যে ওনার দুগুণ। ওই আদমনি মাছের জন্য আমার ডবল ডবল কুলি ভাড়া লাগলো। ফি বারে বলি, হুঁশিয়ার, শীশা কা বর্তন হ্যায়। এবার বলতে হলো পাথর কা। যাকে আজ এইখানেই মাছটা সদ্গতি হোক, কি বলেন? কেটে কুটে সবাই মিলে উদ্ধার করা যাবে। হাসি ফুটে ওঠে চক্রবর্তীর মুখে। মাছকে কেটে কুটে ফেলার প্রসঙ্গে আর মাছের মালিককে কেটে পড়তে বলা যায় না। অতএব কিন্তু ছেলে দুটো, তাদেরই তো পুলিশে দেওয়া উচিত। মিছিমিছি একটা নিরীহ ভদ্রলোককে। ছেলে দুটো ততক্ষণে হাওয়া, ওরা তখন সমুদ্রের ধারে। মদনা বলল, খুব একখানা মার্ডার কেস পাইয়ে দিলি ট্যাপা। ট্যাপা দাঁত বার করে বলল, এক হিসেবে তাই, আমাদের কেসটা তো মার্ডারই হলো। মদনা আরো রাগের গলায় বলল, যাক, তোর চিরদিনের বাসনাটি মিটেছে তো? ট্যাপা ঘাড় চুলকে বলল, তা একরকম মিটেছে, শুধু ওই ডিমের ঝোল ভাতটা হয়ে গেলেই জম্পেশ হতো। শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ট্যাপা মদনা সিরিজ থেকে পঞ্চম গল্প মার্ডার কেস। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।